আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এন্ড আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক যুগের অন্যতম একজন সাহিত্যিক, নাম হচ্ছে তার মাইকেল মধুসূদন দত্ত। তো আজকের ক্লাসে আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আলোচনা করব। তো আপনারা আমাকে একটু জানিয়ে দিন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা প্রথমত মাইকেল মধুসূদন দত্তের আমরা জানবো বংশ সম্পর্কে জানবো এবং বংশ কথা সম্পর্কে, জন্ম এবং বংশ সম্পর্কে জানবো। মাইকেল মধুসূদন দত্ত তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, এই দুটো জিনিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি অর্থাৎ বর্তমান বাংলাদেশের যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করে থাকেন। যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করে থাকেন। তো তার পিতার নাম পরীক্ষাতে প্রশ্ন আসে, পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। তাহলে মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি? উত্তর হচ্ছে রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। তো এই রাজনারায়ণ দত্ত তিনি সদর দেওয়ানি আদালতের প্রতিষ্ঠিত একজন উকিল ছিলেন। তাহলে মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় কি ছিলেন, অর্থাৎ রাজনারায়ণ দত্ত তিনি পেশায় কি ছিলেন, তিনি একজন উকিল ছিলেন। তাছাড়া সে সময় তিনি ফার্সি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। মধুসূদন 7 বছর বয়সে রাজনারায়ণ কলকাতায় খিদিরপুরে পরিবারবর্গ নিয়ে চলে আসেন, মানে 7 বছরে তারা কলকাতাতে চলে আসেন এবং মাতা জাহ্নবী দেবীর কাছে গ্রামে থাকাকালীন মধুসূদনের শিক্ষা আরম্ভ হয়। এরপর দেখেন, কবির চেতনায় রামায়ণ ও মহাভারতের প্রতি আকর্ষণ সম্ভব এই সময়, মানে ছোটবেলা থেকে। অ্যান্ড ইম্পর্টেন্ট তথ্য যেটা, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে ছদ্মনাম, এটি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, তিমোথি পেন পয়েম, এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। অবশ্যই ছদ্মনামটি আচ্ছা এইবার আসি যে ছদ্মনাম যে তিমোথি পেন পয়েম, এটা অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে। মাইকেল মধুসূদন দত্তের যে ছদ্মনাম এইটা হচ্ছে তিমোথি পেন পয়েম। ওকে, এইবার আসেন আমরা একটু চলে যাই, আমরা একটু দেখি যে আসলে কি কি ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। ফার্স্ট অফ অল এখান থেকে প্রশ্ন আসবে যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কোনটি? এটি এসেছে সাব রেজিস্ট্রার পদের নিয়োগ 2001-এ। আপনারা একটু ট্রাই করেন যে প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কত। এটা হচ্ছে আমরা একটু আগে পড়েছি 1814, 1824, 1834, 1844। আমাকে একটু বলতে হবে যে এই প্রশ্নের আসলে সঠিক উত্তর কি। দ্রুত ঝটপট বলেন, এই প্রশ্নের আসলে সঠিক উত্তর কি হতে পারে? দ্রুত উত্তর। গুড, সাকি বলেছে, নাহিদা সাকি বলেছে 2। ওকে গুড, 1824। তাহলে দেখেন আমাদের মোটামুটি এই ব্যাপারটা মুখস্থ হয়ে গেল যে মাইকেল মধুসূদন দত্ত তার জন্ম 1824। কততে বলেন? 1824-এ মাইকেল মধুসূদন দত্তের জন্ম। ওকে, এরপর আমরা একটু দেখি, এরপর চলে যাই যে মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেন, এটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে প্রশ্ন যে মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেন সেই গ্রামটির নাম কি? একটু উত্তর করেন। মাইকেল মধুসূদন দত্ত যেই গ্রামে জন্মগ্রহণ করেন সেটা এখানে বলা হচ্ছে যে বড়দিয়া গ্রাম, তারপর হচ্ছে সাগরদাড়ি গ্রাম, তারপর হচ্ছে দেওয়াটখালী গ্রাম, তারপর হচ্ছে নারুচি গ্রাম। কি হতে পারে সঠিক উত্তর? ওকে, কি হতে পারে? গুড, এটার উত্তর খ, অর্থাৎ সাগরদাড়ি। যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি কি করেন? যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, এরপর আমরা একটু দেখি যে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী আমরা একটু জানবো মাইকেল মধুসূদন দত্তের জীবনী থেকে, যেই পয়েন্টগুলো আমাদেরকে জানা দরকার। এবং এখন আমি যে পয়েন্টগুলো দিব এগুলো খুবই ইন্টারেস্টিং, মানে শুধু যে আমাদের পড়াশোনার জন্য জানতে হবে তাও কিন্তু না, এমনিতেই কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট অফ অল এখানে বলা হচ্ছে যে 1883 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি 19 বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তাহলে কোন ধর্ম তিনি ত্যাগ করেছেন? হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি কি করেছেন? খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। এখন এইটার পেছনের ইতিহাসটা কি সেটা আমরা একটু পরেই জানবো। তার আগে আপনাদেরকে যে জিনিসটা আমি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন কততে? 1843 খ্রিস্টাব্দে। এবং কত ফেব্রুয়ারি? 19 ফেব্রুয়ারি। আর তখন মাইকেলের বয়স কত? 19 বছর বয়সে তিনি কি করেন? খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। হ্যাঁ, তো এই যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখনই তার নামের সাথে এই মাইকেল শব্দটা কিন্তু যুক্ত হয়, তখনই তার নামের সাথে কি হয়? মাইকেল যুক্ত হয়। এবং ধর্মান্তরিত হওয়ার কারণে তার বাবা তাকে ত্যায্য করেছিল, মানে ত্যায্য পুত্র, তাকে আর সন্তান হিসেবে একজন বাবা সন্তানের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বগুলো থেকে অব্যাহতি নেওয়া, এইটার নাম হচ্ছে কি? ত্যায্য করা, মানে তুমি আমার সন্তান না। এখন এখানে যথেষ্ট কাহিনী আছে যে কেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। খ্রিস্ট ধর্ম তখনকার সময় বা এখনো যারা, সেটা হচ্ছে ইংরেজদের ধর্ম। তো আমরা যদি মধ্যযুগের শেষ দিকে যদি যাই, আমরা দেখবো যে ইয়ং বেঙ্গল নামে হিন্দু কলেজের এক ধরনের গোষ্ঠী আমরা পাবো। ইয়ং বেঙ্গলের সদস্য যারা ছিল
এদের মূল কাজ বা এদের মৌলিক কাজ হচ্ছে এরা মূলত ইংরেজি ভাবাপুষ্ট ছিল। এরা বাংলাকে ওভাবে প্রায়োরিটি দিত না, বাংলাতে ওভাবে লেখালেখি করতো না, ওরা ইংরেজিতে সবসময় বলতে এবং লিখতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করতো, বাংলাকে ওরা খুব মানে নিচ করে দেখতো। তো এই মাইকেল তিনি ইংল্যান্ডে যান এবং ইংল্যান্ডে গিয়ে তিনি যেহেতু আগ থেকে তিনি ইংরেজি ভাবাপুষ্ট ছিলেন, এজন্য ইংরেজদের সান্নিধ্যে গিয়ে তিনি সেখান থেকে প্রভাবিত হয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করলেন এবং তিনি কি করলেন, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 19 বছর 9 ফেব্রুয়ারি 1843। ওকে, এরপর আমরা দেখি তো যখন তাকে ত্যায্য করা হয় তারপর ভাগ্য অন্বেষণে এখানে সালটা মেবি আসে নাই, মাদ্রাসে যান। তারপর তিনি কোথায় যান? মাদ্রাসে যান। সেখানে এক অনাথ বিদ্যালয়ের শিক্ষকতার পেশায় যোগ দেন। তাহলে যখন তাকে ত্যায্য করা হয় তখন মাদ্রাসে একটা অনাথ বিদ্যালয়ে তিনি শিক্ষকতায় যোগ দেন এবং 1852 সালে মাদ্রাস বিশ্ববিদ্যালয় হাই স্কুলের দ্বিতীয় শিক্ষক হিসাবে তিনি নিয়োজিত হন। সেখানে দৈনিক পত্রিকা স্পেক্টর, এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে মাইকেল কোন পত্রিকাতে সম্পাদনার কাজ করেছেন? উত্তর হচ্ছে স্পেক্টর। এই স্পেক্টরের সহকারী সম্পাদক পদে তিনি দায়িত্ব পান। এরপর কিছুদিন পরে তিনি মাদ্রাজে হিন্দু ক্রনিকল পত্রিকায় সম্পাদনা করেন। এখান থেকে আমরা দুইটা পত্রিকার নাম একটু বিশেষভাবে আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে তিনি দুটো পত্রিকা আমরা দেখি যে সম্পাদনা করেছেন, একটা হচ্ছে স্পেক্টর আর একটা হচ্ছে হিন্দু ক্রনিকল পত্রিকাতে তিনি কি করেন? সম্পাদনা করেন। ওকে, এইবার আমরা একটু দেখি, আমরা একটু প্রশ্ন সলভ করি যে মধুসূদন খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন কত? প্রশ্নের সমাজসেবা অধিদপ্তর উপসহকারী পরিচালক 2005 যে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, মানে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কততে? এটা কি 1743 হবে, নাকি 1843 হবে, নাকি এটা 1943 হবে, নাকি এটা 1844 হবে? এইবার আসেন আমরা একটু প্রশ্নটা একটু সলভ করি, কি হতে পারে এটার উত্তর। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে 1843। 1843 আছে খতে, 1843 আছে কোথায়? খতে। ওকে, এইবার আসেন আমরা একটু পরের ইয়েতে যাই। এরপরে বলা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখেন যে মাদ্রাসে থাকাকালীন তিনি জার্মান, তারপর হচ্ছে হিব্রু, ফার্সি, ইতালি, তামিল, তেলেগু ভাষায় শিক্ষা গ্রহণ করেন। এই জন্য মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু একটা ভাষায় তিনি কিন্তু দক্ষতা লাভ করেন, একাধিক ভাষায় আমরা দেখতে পাই। যখন তিনি মাদ্রাসে চলে যান, মাদ্রাসে যখন তিনি শিক্ষকতার পেশায় যখন যুক্ত ছিলেন, এই মাদ্রাসে থাকাকালীন অবস্থায় তিনি এই সমস্ত ভাষাগুলো শিখেছেন। এরপর দেখেন টিমোথি পেনপয়েন্ট ছদ্মনামে ইংরেজিতে প্রবন্ধ লিখে মাদ্রাস সার্কুলার, স্পেকটেটর প্রভৃতি পত্রিকায় প্রকাশ করেন। তাহলে তিনি ইংরেজিতে তিনি যখন লেখালেখি শুরু করেন তখন তিনি এই যে টিমোথি পেনপয়েন্ট এই নামে তিনি, এই ছদ্মনামে তিনি লেখা শুরু করেন। বাট প্রশ্ন হচ্ছে ভাইয়া যে তিনি কেন এই ছদ্মনামে লিখলেন? আসলে টিমোথি পেনপয়েন্ট এইটা একটা ইংরেজি আর কি, এটা একটা ইংরেজি নাম। তো যদি এভাবে যদি মাইকেল মধুসূদন দত্ত দিয়ে লেখে তাহলে ইংরেজটা আসলে মানে ইংরেজ মনে করবে না, এবং ইংরেজি একটা নিজের শরীরের ভিতরে একটা ইংরেজি ভাবসা বানার জন্য মূলত একটা ইংরেজি ছদ্মনাম তিনি কিন্তু ব্যবহার করেছেন। ওকে, এবং এই নামে তিনি কিন্তু শুধু প্রবন্ধ লিখে নেন এবং সেই প্রবন্ধগুলো তিনি মাদ্রাসের সার্কুলার, এরপর হচ্ছে স্পেক্টর, এই পত্রিকাগুলোতে তিনি কি করেছেন? প্রকাশ করেছেন। এছাড়া ক্যাপটিভ লেডি কাব্য রচনা করেন। তাহলে এই যে তিনি প্রথম মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথম যে কাব্যটা একদম প্রথম যেটা দিয়ে তিনি লেখা শুরু করেন সেটা কিন্তু ক্যাপটিভ লেডি ছিল। এন্ড ক্যাপটিভ মিন্স হচ্ছে বন্দি, লেডি মানে হচ্ছে নারী। তো এই ক্যাপটিভ লেডি এটি কিন্তু তিনি প্রথম লেখেন এবং তার লেখা শুরু হয় মূলত ইংরেজি দিয়ে। এই এমন একজন মানুষ ছিলেন যিনি প্রথম ইংরেজি দিয়ে লেখা শুরু করেন, ইংরেজি সাহিত্য লিখছেন। ইংরেজি সাহিত্য থেকে তিনি বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে তিনি তেমন কোনো অবদানই রাখতে পারেন না। ইংরেজি সাহিত্যে পরে তিনি বুঝতে পারলেন যে আসলে তাকে দিয়ে ইংরেজি হবে না, বাংলা সাহিত্যে লিখলে ভালো হবে। সেই বিষয়গুলোতে আমরা একটু যাবো। তাহলে তিনি প্রথম লিখেছেন কি? ক্যাপটিভ লেডি। ওকে, এরপর আমরা একটু দেখি যে এরপর তার পিতা মারা যায় এবং পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর 1856 সালে কলকাতায় আসেন তিনি, তার বাপ মারা যাওয়ার পরে, এবং কলকাতার পুলিশ কোর্টে প্রথম তিনি কেরানিগিরি, পরে দোবাসীর চাকরি নেন। তো এইভাবে হচ্ছে তার পিতা মারা যাওয়ার পরে তিনি কলকাতাতে আসেন এবং সেখানে চাকরির যে বিষয়টা। এরপর আমরা দেখতে পাই যে মাদ্রাসে আসার কিছুকাল পরেই মধুসূদন রেবেকা টমসন, মাদ্রাসে যখন তিনি আসলেন তখন এর কিছুকাল পরে তিনি প্রথম বিয়ে করেন। তার নাম হচ্ছে রেবেকা টমসন, এবং এই রেবেকা টমসন তার বাড়ি ছিল স্কটল্যান্ড, এবং রেবেকা টমসন একজন ইংরেজ যুবতীকে বিবাহ করেন। উভয় দাম্পত্য জীবন 7 বছর স্থায়ী ছিল। কত বছর? 7 বছর এবং স্থায়ী ছিল। এরপর দেখা যায় যে রেবেকার গর্ভে মধুসূদনের 2 পুত্র এবং 2 কন্যা, অর্থাৎ 4টা সন্তান এই রেবেকার গর্ভে মধুসূদনের হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি আসলে সম্পর্কটা স্থায়ী হয় নাই। অ্যান্ড এরপর আমরা একটু দেখি, যে মাদ্রাস জীবন শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরেই মধুসূদন তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়
এরপর মধুসূদন আরেকটা বিয়ে করেন, সেই নারীর নাম হচ্ছে হেনরিয়েটা। এই হেনরিয়েটা সে ছিল ফ্রান্সের নারী। এই হেনরিয়েটার নামে তিনি একটি নামে এক ফার্সি তরুণীকে তিনি কি করেন, বিবাহ করেন। এই হেনরিয়েটা মধুসূদনের সারা জীবনের সঙ্গী ছিলেন। অর্থাৎ আগে আমরা দেখেছি রেবেকা থমসন, সে কিন্তু সারা জীবন কিন্তু তার সাথে ছিল না, 7 বছরের সম্পর্কের পর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু হেনরিয়েটার সাথে তিনি কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসার জীবন চালিয়ে গিয়েছেন। এরপর আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মাইকেল মধুসূদন দত্ত তার একটা কপি ছিল যেটা তিনি প্রথমে লিখেছেন, সেই কপিটার নাম হচ্ছে ক্যাপটিভ লেডি। এই ক্যাপটিভ লেডি যে প্রবন্ধটি তিনি লিখেছেন, এটি তিনি তার বন্ধুর নাম ছিল গৌরদাস। এই গৌরদাস বসাক ছিল, এই গৌরদাস বসাককে তিনি এটা উপহার পাঠালেন। তো এই গৌরদাস আবার সেটিকে জে.ই.ডি. বেথুনের কাছে পাঠালেন। কার কাছে পাঠালেন? জে.ই.ডি. বেথুনের কাছে পাঠালেন, এবং জে.ই.ডি. বেথুন এটা উপহার হিসেবে গ্রহণ করলেন, এবং তিনি গ্রন্থটা ভালো করে পড়লেন। পরে তিনি খুবই অভিভূত হলেন, এবং তিনি অভিভূত হয়ে তিনি মাইকেলকে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে তিনি মাইকেলকে দেশে ফিরে আসতে বললেন, এবং মাইকেল তখন দেশে ফিরে আসে, এবং তিনি মাইকেলকে প্রথম বুঝান যে আসলে তুমি ইংরেজি না লিখে তোমার বাংলা লেখার যে মান সেটা করলে, বাংলায় কাব্য রচনা করলে তাকে পরামর্শ দেন। কে পরামর্শ দেন? এই জে.ই.ডি. বেথুন তাকে পরামর্শ দেন যে তুমি বাংলায় রচনা লিখো, তাহলে তুমি ভালো করতে পারবে। এবং তখনই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বাংলায় লেখা শুরু করেন। এরপর আমরা দেখি, এরপর যেটা হয় সেটা হচ্ছে জে.ই.ডি. বেথুনের আহ্বানে মাদ্রাজ ছেড়ে তিনি কলকাতাতে আসার পর বাংলা ভাষার প্রতি তার আগ্রহ জাগে। হ্যাঁ, এতকাল ইংরেজি ভাষার চর্চা করে এসেছিলেন, এবার বাংলা ভাষার সেবায় তিনি কি করেন, আত্মনিয়োগ করেছিলেন। এইভাবে মূলত তার বাংলার প্রতি যেই ভালোবাসা, সেই ভালোবাসাটা তৈরি করেন, এবং সেই ভালোবাসা তৈরি করেছিলেন কে? জে.ই.ডি. বেথুন এটা তৈরি করেছিলেন, না হলে মাইকেল মধুসূদন দত্তকে হয়তো আমরা পেতাম না। এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি হয়তো ইংরেজিতে সাহিত্য রচনা করতেন। এরপর আমরা একটু দেখি যে মাইকেল মধুসূদন দত্ত একাধারে তিনি ছিলেন বহু ভাষাবিদ। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফার্সি, হিব্রু, তেলেগু, তামিল ইত্যাদি ভাষার তিনি অনায়াসে তিনি কথা বলতে পারতেন। তিনি এমনকি ফার্সি এবং ইটালিয়ান ভাষায়ও কথা বলতে পারতেন। মাতৃভাষা ছাড়া তিনি আরো প্রায় 12টি ভাষায় তিনি কি করতেন, কথা বলতে পারতেন। তবে অনেক বইতে দেখা যায় যে 14টি লেখা থাকে, এক একজনের মতে এক একটা, কেউ 12টা, কেউ 14টা। তো তার সময় একসঙ্গে বেশি ভাষার আর কেউ জানতো না, মানে একই সাথে এতগুলো ভাষা সেই সময় আসলে মাইকেল ছাড়া আর কেউই কিন্তু জানতো না। এইবার এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডের ভিতরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে মধুসূদন যা কিছুর প্রথম, মানে মধুসূদনের হাত ধরে, মাইকেল মধুসূদনের হাত ধরে বাংলা সাহিত্যে কোন কোন জিনিসগুলো আবির্ভাব হয়েছে সেই বিষয়াদি নিয়েই আমরা একটু কথা বলবো। এবং স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখান থেকে কতগুলো পরীক্ষাতে প্রশ্ন আসছে। ফার্স্ট অফ অল, বাংলা সাহিত্যে প্রথম মহাকবি, বাংলা সাহিত্যে প্রথম মহাকবি না, যদি বলো প্রথম মহাকবি, সেই প্রথম মহাকবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাকে, বা মেঘনাদ বধ, প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম প্রথা বিরোধী লেখককে, প্রথম বিদ্রোহী লেখককে, বিদ্রোহী কবি আমরা জানি কাজী নজরুল ইসলাম, কিন্তু পরীক্ষাতে যদি আমাদের এই প্রথম শব্দটি যদি যুক্ত করে দেয় যে প্রথম বিদ্রোহী কবিকে, সেক্ষেত্রে আমাদেরকে উত্তর করতে হবে কি, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম নাট্যকারকে, বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে নাটক শুরু করেন। এর আগে আসলে কেউ নাটক কিন্তু ওভাবে নির্মাণ বা নাটক তৈরি করেনি। এবং বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক নাটকের রচয়িতা, নাটক তো তিনি করেছেন, সেই সাথে ঐতিহাসিক নাটক, এই নাটকে তিনি কি করেছেন, সূচনা করেছেন। কোনটা ঐতিহাসিক নাটক, কোনটা নাটক, প্রথম নাটক, সেই সব বিষয় নিয়ে আমরা একটু বড় আলোচনা করতেছি। এরপর দেখেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, তাহলে দেখেন প্রথম ঐতিহাসিক নাটকের রচয়িতা তিনি, এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের রচয়িতাও এই মাইকেল মধুসূদন দত্ত। এরপর দেখি বাংলা সাহিত্যে প্রথম প্রথা বিরোধী লেখক। হোয়াট ইজ প্রথা বিরোধী? মানে আমরা জানি যে সমাজের প্রচলিত কোনো রীতি নীতি, কোনো প্রথা নিয়ে অনেক সাহিত্যিক কথা বলেছেন, অনেক সাহিত্যিক তার বিরোধিতা করেছেন, কিন্তু এই বিরোধিতার যে ধারাটি, এটা প্রথম যার থেকে শুরু হয়েছে তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এই জন্য তাকে বলা হয় তাকে বাংলা সাহিত্যের প্রথম প্রথা বিরোধী লেখক। এরপর দেখি যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিতার রচয়িতা, তিনি সর্বপ্রথম বিদ্রোহী কবিতা তিনি রচনা করেছেন, যেহেতু তাকে বলা হয় তাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এরপর দেখি যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেটের প্রবর্তককে, খুবই ইম্পর্টেন্ট তথ্য এটা, যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেটকে তৈরি করেছেন, উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। স্পেশালি আমি যদি বলে দিতে চাই কিছু পয়েন্ট যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, যেমন হচ্ছে এই পয়েন্টটা থেকে যে বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের রচয়িতাকে, এরপর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের রচয়িতাকে, এরপর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেটের রচয়িতাকে। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষাতে একটু বেশি প্রশ্ন আসে। নিচের যে তথ্য রয়েছে বাকি সবগুলো থেকে আসে, বাট এটা থেকে একটু বেশি আসে।
এবার দেখেন এই পয়েন্ট থেকে কি কি জিনিস আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এই প্রশ্নটা একটু ট্রাই করেন। যে এটা এসেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক 2013, যে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রথম ব্যবহৃত হয় মানে কোথায়? মেঘনাদ বধ, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী, তারপর হচ্ছে ব্রজাঙ্গনা, তারপর হচ্ছে বীরাঙ্গনা। এটা কি হবে বলেন? সো আমরা জানি যে মেঘনাদ বধ এটা অমিত্রাক্ষর ছন্দে রচিত। একটু একটু ট্রাই করে দেখেন। গুড, এটা আমরা সবাই পারবো। এইবার আসেন আমরা একটু দেখি এই প্রশ্নে আমরা একটু ট্রাই করি, দেখি এটা পারি কিনা। যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাকে, এই প্রশ্নটা ট্রাই করেন যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাকে। পিএসসি সিনিয়র ইনস্ট্রাক্টর 2021 প্রশ্নটি এসেছিল যে বাংলা সাহিত্যের। গুড, ওটার উত্তর আমরা সবাই করতেছি। এইটা একটু ট্রাই করে দেখি। বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্যের রচয়িতাকে, উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওকে, এরপর আমরা একটু দেখি যে বাংলা সাহিত্যে প্রথম মহাকবিকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা সরকারি উপজেলা শিক্ষা অফিসের 2009, যে বাংলা সাহিত্যে প্রথম মহাকবিকে। বাংলা সাহিত্যে প্রথম মহাকবি কে হতে পারে? সত্যেন্দ্রনাথ দত্ত, এরপর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, দেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে আলাওয়াল। ট্রাই করেন এটা। গুড, এটার উত্তর কি? মাইকেল মধুসূদন দত্ত। ওকে ওকে, এরপর আমরা একটু দেখি মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যগ্রন্থগুলো, সে কাব্যগ্রন্থগুলো মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে। মনে রাখার টেকনিক, কাব্য মনে রাখার টেকনিক। আমরা একটা লাইন দিয়ে এটাকে মনে রাখতে পারি যে মেঘনাদ ও ব্রতী, হ্যাঁ মেঘনাদ ও ব্রতী লেডি বিচে। মেঘনাদ ও ব্রতী নামে একটা লেডি আছে, এই লেডি কোথায়? বিচে। ওকে, এবার দেখেন মেঘনাদ মানে মেঘনাদ বধ। ওকে, আর এই যে এই মানে কি? ব্রজাঙ্গনা। মানে কি? ব্রজাঙ্গনা। আর এই যে তি মানে হচ্ছে কি? তিলোত্তমা সম্ভার। মানে তিলোত্তমা সম্ভার। আর লেডি মানে দ্য ক্যাপটিভ লেডি, যেটা আমরা আগেও দেখেছি এই নামটা। আর এই যে বিচের বি মানে কি? বি মানে হচ্ছে বীরাঙ্গনা। মানে বীরাঙ্গনা। আর এই যে এই মানে হচ্ছে কি? চতুর্দশপদী কবিতা বলি। তাহলে খেয়াল করে দেখেন মেঘনাদ ও ব্রতী লেডি বিচে, এই টেকনিকটা থেকে আপনি যদি চান টেকনিক দিয়ে মনে রাখতে অথবা এমনি মনে রাখলেই রাখতে পারেন। এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কি? কাব্যগ্রন্থ। এগুলো কি? মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ। কি বলছি? কাব্যগ্রন্থগুলো: 1 মেঘনাদ বধ, 2 ব্রজাঙ্গনা, 3 তিলোত্তমা সম্ভার, 4 দ্য ক্যাপটিভ লেডি, 5 বীরাঙ্গনা, 6 চতুর্দশপদী। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা আমাদের কি করতে হবে? একটু মনে রাখতে হবে যে এই 6টা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ। কি গ্রন্থ? মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ, এই 6টা। এখন খেয়াল করে দেখেন এই 6টা নিয়ে আমাদেরকে একটু ডিটেলস একটু আলোচনা করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব মেঘনাদ বধ কাব্য নিয়ে। কি নিয়ে আলোচনা করব? আমরা একটু প্রথমত আমরা একটু আলোচনা করব মেঘনাদ বধ কাব্য নিয়ে। একটু গুরুত্বপূর্ণ শুনবেন, মেঘনাদ বধ। ওকে, সো মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ যে কাব্যটি রয়েছে, এই কাব্যটি 1861-তে এটি প্রথমবারের মতো কি হয়? 1861-তে এই কাব্যটি প্রকাশিত হয়। এই কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। বাংলা সাহিত্যে যদি বলা হয় প্রথম সার্থক মহাকাব্য কোনটি, তাহলে সার্থক মহাকাব্য এক কথায় এক বাক্যে উত্তর করা যায় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ যেটি রয়েছে। সেই সাথে এটিতে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ রয়েছে। অমিত্রাক্ষর ছন্দ পরীক্ষাতে প্রশ্ন আসে যে মেঘনাদ বধ কাব্যে কোন ছন্দের প্রয়োগ রয়েছে? উত্তর হচ্ছে কি? অমিত্রাক্ষর ছন্দ। এবং অমিত্রাক্ষর ছন্দের মধ্য দিয়ে কিন্তু প্রথমবার মতো দেখা গিয়েছে যে মেঘনাদ বধ কি হয়েছে? ছন্দ প্রকাশ হয়েছে। তো এরপর আমরা একটু দেখি যে এই যে কাব্য, এই কাব্যটা থেকে আরেকটা জায়গাতে পরীক্ষা হবে যে স্বর্গ আছে। কাব্য এক একটা স্বর্গ। এই কাব্যটা মোট 9টা স্বর্গ বিভক্ত আর কি, ভাগে বিন্যস্ত ছিল। কয়টা? 9টা স্বর্গে এটাকে বিন্যস্ত ছিল। তো এই যে মেঘনাদ বধ ছিল, এই মেঘনাদ বধ এটি মূলত সংস্কৃত যে মহাকাব্য রয়েছে রামায়ণের যে কাহিনী, এই রামায়ণের কাহিনী অবলম্বনে মাইকেল এটি মূলত রচনা করেছেন। তাহলে মেঘনাদ বধের মূল কাহিনী কোথা থেকে নিয়েছেন? মূল কাহিনী নিয়েছেন কোথা থেকে? রামায়ণ থেকে এটার মূল কাহিনী নেওয়া হয়েছে। আমি আবার বলছি মেঘনাদ বধের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে এই রামায়ণ থেকে মেঘনাদ বধের কাহিনী নেওয়া হয়েছে। রামায়ণ থেকে মেঘনাদ বধের কাহিনী নেওয়া হয়েছে। এবার আমরা একটু দেখি যে এরপর যেটা সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব। এই যে তিলোত্তমা যে সম্ভব রয়েছে, তিলোত্তমা সম্ভব, এই তিলোত্তমা সম্ভব এটি মাইকেলের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। তিলোত্তমা সম্ভব এটি 1860-এ এই কাব্যটি কি হয়? প্রকাশিত হয়। তিলোত্তমা সম্ভব 1860-এ। এই যে কাব্যটা রয়েছে, এই কাব্যটাও কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচিত। এই কাব্যটা কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দে। এই কাব্য আমরা দেখতে পাই যে এই কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ রয়েছে। তবে মেঘনাদ বধের থেকে এখানে স্বর্গ সংখ্যা কম। এই তিলোত্তমা সম্ভব এখানে মোট স্বর্গের সংখ্যা রয়েছে কয়টা? 4টা।
এবং তিলোত্তমা সম্ভব যেটি রয়েছে এটি কাকে উৎসর্গ করেন, পরীক্ষাতে প্রশ্ন আসবে। এটি হচ্ছে যতীন্দ্রমোহন ঠাকুরকে তিনি এটা উৎসর্গ করেন। তাহলে যতীন্দ্রমোহন ঠাকুর এই যতীন্দ্রমোহন ঠাকুর, হ্যাঁ, ভদ্রলোককে তিনি কি করেন, মাইকেল মধুসূদন দত্ত তার এই যে তিলোত্তমা সম্ভব যে কাব্যটি রয়েছে সেটি তিনি উৎসর্গ করেন। হ্যাঁ, এরপর আমরা একটু দেখি যে ক্যাপটিভ লেডি, এটা হচ্ছে মূলত দ্য ক্যাপটিভ লেডি, ওকে, দ্য ক্যাপটিভ লেডি। তো এই যে দ্য ক্যাপটিভ লেডি যেই কাব্যটি রয়েছে, দ্য ক্যাপটিভ লেডি, এটি একদম সবার প্রথমে প্রকাশিত হয় এবং এটি হচ্ছে 1859-এ ক্যাপটিভ লেডি প্রথম কি হয়, প্রকাশিত হয়। তো ক্যাপটিভ লেডি আমরা দেখতে পাই যে ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, লেডি মানে হচ্ছে নারী, অর্থাৎ বন্দি নারী। তো এটিকে যদি বলা হয় যে মাইকেলের প্রথম লেখা কোনটি, তাও উত্তর হচ্ছে এটা। মাইকেলের প্রথম কাব্য কোনটি বা কাব্যগ্রন্থ কোনটি, তাও উত্তর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। তবে ক্যাপটিভ লেডি তিনি বাংলায় লেখেন নাই, ক্যাপটিভ লেডির ভাষা ছিল ইংরেজি। তাহলে মাইকেলের প্রথম লেখা কিন্তু বাংলা ভাষায় নয়, এটি ইংরেজি ভাষায় তিনি কি করেছেন, এই ক্যাপটিভ লেডি তিনি এটা রচনা করেছেন। এরপর আমরা একটু আলোচনা করি ব্রজাঙ্গনা নিয়ে। ব্রজাঙ্গনা খুবই গুরুত্বপূর্ণ, আমি মুখে মুখে বলতেছি, আমার মনে হয় যে এভাবে শুনলে আপনার কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ব্রজাঙ্গনা থেকে পরীক্ষাতে একটা জিনিস খুব বেশি প্রশ্ন আসে, এটি 1861-তে প্রকাশিত হয়। সেই সাথে ইম্পর্টেন্ট তথ্য যেটা, যে ব্রজাঙ্গনা এই যে কাব্যটা রয়েছে এটা রাধাকৃষ্ণ বিষয়ক গ্রন্থ। এটা কি গ্রন্থ? এটা রাধা কৃষ্ণ বিষয়ক গ্রন্থ। পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্তের রাধা কৃষ্ণ বিষয়ক গ্রন্থ কোনটি, উত্তর হচ্ছে ব্রজাঙ্গনা। এরপর আমরা দেখতে পাই যে বীরাঙ্গনা, একটা হচ্ছে ব্রজাঙ্গনা আর একটা হচ্ছে বীরাঙ্গনা। এই যে বীরাঙ্গনা যেটি রয়েছে, এই বীরাঙ্গনা এইটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, যে এই যে কাব্যটি রয়েছে এই কাব্যটিতে দেখা যায়, এই কাব্যটিতে প্রথম অমিত্রাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ ঘটেছে। এর আগে আমরা দেখেছি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার হয়েছে, কিন্তু সার্থকভাবে আমরা অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ যেখানে পেয়ে থাকি সেটা হচ্ছে মাইকেলের এই বীরাঙ্গনা কাব্যের ভিতরে। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই কাব্যটা মাইকেল মধুসূদন দত্ত উৎসর্গ করেন একজন বিখ্যাত মানুষকে, এবং সেই বিখ্যাত মানুষের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত কি করেছেন, এই কাব্যটি তিনি উৎসর্গ করেছেন। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটি বীরাঙ্গনা যেটি রয়েছে এটি মূলত পত্রকাব্য। মাইকেল যে পত্রকাব্যের সূচনা করেছেন সেটি মূলত এইটা ছিল প্রথম যে পত্রকাব্য বলা যেতে পারে। আরো একটা বিষয়, পরীক্ষাতে প্রশ্ন আসবে যে বীরাঙ্গনার ভিতরে কতটি পত্রের সংখ্যা পাওয়া যায়, 11টি পত্রের সংখ্যা পাওয়া যায়। টু বি অনেস্ট, আমি যে কথাগুলো বলতেছি আপনি দেখেন পরীক্ষাতে কিন্তু এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। যেমন বীরাঙ্গনা থেকে অতীতে অনেক প্রশ্ন আসে যে কোনটি মাইকেলের পত্রকাব্য, বীরাঙ্গনা। কোনটি মাইকেলের রাধাকৃষ্ণ বিষয়ক গ্রন্থ, ব্রজাঙ্গনা। কোন গ্রন্থে মাইকেল সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের সার্থক ঘটিয়েছেন, বীরাঙ্গনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল কোন গ্রন্থ উৎসর্গ করেছেন, বীরাঙ্গনা। পরীক্ষাতে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে। অ্যান্ড সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব মাইকেলের কাব্য, সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। তো এই যে চতুর্দশপদী কবিতা রয়েছে এটি মূলত কবিতা বলি, এটি মূলত কবিতা থাকলে এটি কিন্তু কবিতা না, মনে রাখতে হবে এটা কিন্তু কাব্যগ্রন্থ। এবং এই কাব্যগ্রন্থটি এটি 1866 সালে এটি কি হয়, এটি প্রকাশ হয়। এবং বাংলা ভাষায় আমরা যে বলে থাকি যে সনেট প্রথম প্রয়োগ করেছেন কে, মাইকেল মধুসূদন দত্ত। সেই বাংলা ভাষার প্রথম সনেট সংকলন কোনটি? বাংলা ভাষায় প্রথম সনেট সংকলন হচ্ছে কি চতুর্দশপদী কবিতা বলি। এখন সনেট মানে কি, এটা অনেকের প্রশ্ন হতে পারে। সনেটে মোট 14টা লাইন থাকে এবং 14টা লাইন থাকে এবং দুটো অংশ থাকে। তাহলে সনেটের বৈশিষ্ট্য কি, সংক্ষেপে বলো 14 লাইন এবং দুটো অংশ থাকে। এবং এই জায়গাটা থেকে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে চতুর্দশপদী কবিতা বলি রয়েছে এখানে মোট কবিতা রয়েছে 102টি কবিতার সমাহার আমরা এখানে দেখতে পাই। এবং ইতালীয় কবি যে পেত্রাক রয়েছে, পেত্রাকের অনুকরণে তিনি এটা রচনা করেছেন। খুবই ইম্পর্টেন্ট যে চতুর্দশপদী কবিতা বলি কার অনুকরণে রচনা করেছেন, উত্তর হচ্ছে ইতালীয় কবি পেত্রাকের অনুকরণে তিনি এটা রচনা করেছেন। এবং এটি বাংলা সাহিত্যে যে প্রথম যে সনেট সংকলন, যদি এটা বলে যে সনেট সংকলন, যদি বলে যে বাংলা ভাষার প্রথম সনেট সংকলন, উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, সনেট সংকলন। কিন্তু যদি বলে যে বাংলা ভাষার প্রথম সনেট, সেক্ষেত্রে বাংলার প্রথম সনেট বললে উত্তর হবে বঙ্গভাষা। মনে রাখতে হবে, শুধু সনেট বললে উত্তর হচ্ছে কি বঙ্গভাষা, আর সনেট সংকলন বললে সেক্ষেত্রে উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। আই হোপ যে এতটুকু পর্যন্ত মোটামুটি আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার। এবার দেখেন আমি যা যা পড়াইছি কাব্যগ্রন্থ থেকে, দেখেন তাই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসছে। দেখেন 36তম বিসিএস প্রশ্ন আসছে যে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য, উত্তর করেন। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য, উত্তর করেন।
গুড, উত্তর হচ্ছে কি বীরাঙ্গনা। উত্তর কি বীরাঙ্গনা। ওকে ফাইন। ওকে, এরপর আসেন আমরা একটু দেখি, এইটা একটু সলভ করেন। যে দেখেন বলা হচ্ছে যে রাধা কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? সরদামঙ্গল, বঙ্গসুন্দরী, ব্রজাঙ্গনা, কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী বলেন কোনটা উত্তর হবে? রাধা কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? উত্তর হচ্ছে ব্রজাঙ্গনা। উত্তর কি ব্রজাঙ্গনা। ওকে, এবার আমরা একটু দেখি যে মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? এখানে বলা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? রামমোহন ওয়াইফ, তারপর হচ্ছে বঙ্গসুন্দরী, তারপর হচ্ছে ক্যাপটিভ লেডি ল্যাবরেটরি। এটা যে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক 2013। প্রশ্ন সলভ করেন। গুড, এটার উত্তর হচ্ছে কি ক্যাপটিভ লেডি। ওকে, ক্যাপটিভ লেডি। আচ্ছা, এবার আসেন তিলোত্তমা কাব্যটি কার? তিলোত্তমা এটা কার বলেন? এটা কি কালিদাস, তারপর হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত? গুড, মাইকেল মধুসূদন দত্ত, এটা আমরা পারবো। ওকে, এরপর আমরা একটু দেখি যে বীরাঙ্গনা পত্রকাব্যে পত্র সংখ্যা কতটি? পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর সরকারি পরিচালক 2014। প্রশ্ন সলভ করেন যে গুড 11। ওকে 11। ওকে, এরপর আমরা একটু দেখি মাইকেলের যে নাটকগুলো নিয়ে একটু আলোচনা করি। তো নাটক মনে রাখবেন যে এভাবে, হ্যাঁ নাটক আছেই 3টা। কৃষ্ণ রঙের মাসা, পদ্মতলে। ওকে, তো কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণকুমারী, হ্যাঁ, আর এই যে মা মানে হচ্ছে কি? মা মানে হচ্ছে মায়া কানন, হ্যাঁ, আর সা মানে হচ্ছে শর্মিষ্ঠা, আর এখানে আরেকটা এই যে পদ্ম মানে হচ্ছে পদ্মাবতী। এটা এখানে স্লাইডে আসে নাই, পদ্মা মানে কি পদ্মাবতী। ওকে, তাহলে মাইকেলের নাটক কয়টা? 4টা। একটা হচ্ছে কৃষ্ণকুমারী, আর একটা হচ্ছে মায়া কানন, আর একটা হচ্ছে শর্মিষ্ঠা, আর একটা হচ্ছে পদ্মাবতী। পরীক্ষাতে প্রশ্ন আসবে কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক? আবার বলতেছি, কৃষ্ণকুমারী, এরপর হচ্ছে মায়া কানন, এরপর হচ্ছে শর্মিষ্ঠা। কৃষ্ণকুমারী, মায়া কানন, অ্যান্ড এরপর কি? এরপর হচ্ছে শর্মিষ্ঠা। কৃষ্ণকুমারী, মায়া কানন, এরপর হচ্ছে শর্মিষ্ঠা। কৃষ্ণকুমারী, মায়া কানন, এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে শর্মিষ্ঠা। কৃষ্ণকুমারী, মায়া কানন, এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে শর্মিষ্ঠা। ওকে, আচ্ছা গুড। এবার আসি আমরা একটু এই নাটকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি যে নাটকগুলো থেকে আসলে কি কি ধরনের আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবং কি কি ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসবে, সেই নাটকগুলো নিয়ে একটা আলোচনা করি। নাটকগুলো আলোচনা করার আগে, তার আগে আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার ছোট্ট করে একটু জানিয়ে দিই যে মাইকেল মধুসূদন দত্তের কাব্যের ভিতরে একটা কাব্যই বলা চলে, এবং কাব্যের ভিতরে টাইপ যদি বলি তাহলে সেটা হচ্ছে গদ্য কাব্য। তো একটা গদ্য কাব্য আছে, এই তথ্যটা বলে দিই যাতে করে আপনাদের প্রবলেম না হয়। সেটা হচ্ছে হেক্টর বধ। এই যে হেক্টর বধ ছিল, এই হেক্টর বধ এটি মাইকেল মধুসূদন দত্তের গদ্য কাব্য। কি ছিল? এটি কাব্য, তবে কেমন কাব্য? গদ্য কাব্য। এবং 1871 এই গদ্য কাব্যটি এটি প্রকাশিত হয়, তবে এটি একটি অসমাপ্ত। মাইকেল মধুসূদন দত্তে এটি হোমারের ইলিয়াডের কাহিনী থেকে তিনি এটি নিয়েছেন, তবে এই কাব্যটি অসমাপ্ত কাব্য এবং অসমাপ্ত অবস্থায় এটি প্রকাশিত হয়। সো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত কাব্য কোনটি? উত্তর হচ্ছে এইটা গদ্য কাব্য। যাই হোক, আমরা একটু চলে যাই আমাদের যে নাটকের যে আলোচনা, আমরা সেই নাটকগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন নাটকের ভিতরে রয়েছে শর্মিষ্ঠা। নাটক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, একটু পরেই দেখবেন যে কি ধরনের প্রশ্ন আমাদের নাটক থেকে আসে। তো শর্মিষ্ঠা এটা 1859 প্রকাশিত হয়। 1859 শর্মিষ্ঠা প্রকাশিত হয়। তবে এই যে শর্মিষ্ঠা ছিল, এটি হচ্ছে লেখকের প্রকাশিত প্রথম যেই নাটক ছিল, মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক। তাহলে প্রথম নাটক কোনটি? প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা। মাইকেলের প্রকাশিত প্রথম নাটক কোনটি? উত্তর হচ্ছে শর্মিষ্ঠা। এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক ও আধুনিক যদি বলা হয়ে থাকে, সার্থক এবং আধুনিক নাটক, সেক্ষেত্রে নাটকও কিন্তু এইটাকে বলা যেতে পারে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক এবং আধুনিক নাটক, সার্থক সেই সাথে আধুনিক। এজন্য মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় থাকে বাংলা নাটকের তিনি আধুনিকতার রূপায়ণ ঘটিয়েছে। সেই সাথে এই যে শর্মিষ্ঠা ছিল, এটি কিন্তু তিনি কালিদাসকে উৎসর্গ করেছেন। পরীক্ষাতে এটাও প্রশ্ন আসবে যে শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন। ওকে, এরপর আমরা একটু দেখি যে কৃষ্ণকুমারী রয়েছে। কৃষ্ণকুমারী এটাও বিখ্যাত একটা মাইকেল মধুসূদন দত্তের অতি বিখ্যাত একটা নাটকের ভিতরে একটা কৃষ্ণকুমারী নাটক। তো কৃষ্ণকুমারী নাটকটি এটি 1859 এবং এইটা হচ্ছে 1861 কৃষ্ণকুমারী নাটকটি প্রকাশিত হয়। এবং কৃষ্ণকুমারী যে নাটকটি রয়েছে, এই নাটকটি নেওয়া হয়েছে মূলত কাহিনী নেওয়া হয়েছে উইলিয়াম টোডের যে রাজস্থান নামক যে গ্রন্থ ছিল। তাহলে এটার কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? উইলিয়াম টোড, এই উইলিয়াম টোডের রাজস্থান নামক যে কাহিনী, রাজস্থান নামক যে গ্রন্থ রয়েছে, এই রাজস্থান নামক গ্রন্থের কাহিনী অবলম্বনে মাইকেল কিন্তু এই
কৃষ্ণকুমারী, এটা কিন্তু তিনি রচনা করেছেন। এবং কৃষ্ণকুমারীকে বলা হয়ে থাকে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক। তাহলে প্রথম নাটক শর্মিষ্ঠা, কিন্তু শ্রেষ্ঠ নাটক বললে সেক্ষেত্রে উত্তর করতে হবে কৃষ্ণকুমারী। আবার বলছি, প্রথম নাটক কোনটি, এইটাতে কোনো সন্দেহ নাই যে শর্মিষ্ঠা, কিন্তু মাইকেলের শ্রেষ্ঠ নাটক কোনটি, উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী। দেন আমরা দেখতে পাই যে পদ্মাবতী নাটক রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, পদ্মাবতী। তো এই যে পদ্মাবতী নাটকটি ছিল, এটাও মোটামুটি মাইকেলের বিখ্যাত একটা নাটক ছিল। এটি 1860 প্রকাশিত এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি নাটক বলা হয়ে থাকে এটাকে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি নাটক, শুধু নট কমেডি, যদি বলি সার্থক কমেডি নাটক। সার্থক কমেডি নাটক হচ্ছে কোনটি, আমাদের মাইকেল মধুসূদন দত্তের যে পদ্মাবতী যে কাব্যটি রয়েছে। এবং গ্রিক পুরাণে অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে তিনি কিন্তু এটা রচনা করেছেন। পরীক্ষায় প্রশ্ন যে গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে কোন নাটকটি রচনা করা হয়েছে, সেটা হচ্ছে এটা। এরপর সর্বশেষ রয়েছে মায়াকানন। ওকে, মায়াকানন। তো মায়াকানন এটি যেটি রয়েছে, যে মায়াকানন এটি হচ্ছে 1874 দিকে, এটার সালটা গুরুত্বপূর্ণ, 1874 দিকে এটি প্রকাশিত হয়। তবে এই যে কাব্যটি রয়েছে এটি লেখকের মৃত্যুর পর প্রকাশিত নাটক। তো পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে মৃত্যুর পর প্রকাশিত নাটক কোনটি, উত্তর হচ্ছে মায়াকানন। ওকে, এইবার আমরা একটু দেখি যে কি কি টাইপ প্রশ্ন আমাদের এই জায়গাটা থেকে আসতে দেখা যায়। ওকে, আমরা একটু দেখি যে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে, খেয়াল করে দেখেন যে মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি, শকুন্তলা, শর্মিষ্ঠা, ভদ্রার্জুন, তারপর হচ্ছে রাবণ বধ। বলেন, এটি সলভ করেন দ্রুত। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি, সলভ করেন দ্রুত। গুড, কি হবে উত্তর? গুড, উত্তর হবে কি? শর্মিষ্ঠা। উত্তর কি হবে? শর্মিষ্ঠা। এবং শর্মিষ্ঠা কি মাইকেলের প্রথম নাটক। মাইকেলের প্রথম নাটক কোনটি? শর্মিষ্ঠা। ওকে, এরপর আমরা একটু দেখি, এরপর আমরা একটু চলে যাই যে কৃষ্ণকুমারী কি ধরনের গ্রন্থ। এটা হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা, হ্যাঁ, প্রশিক্ষণার্থী 2010। এটা হচ্ছে কৃষ্ণকুমারী কি ধরনের সাহিত্য, এটা কি প্রহসন, এটা কি নাটক, এটা কি কাব্যগ্রন্থ, এটা কি উপন্যাস? বলেন, কৃষ্ণকুমারী এটা কি ধরনের সাহিত্য? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি উত্তর হবে? গুড, এটা কি? কৃষ্ণকুমারী হচ্ছে নাটক। কৃষ্ণকুমারী কি নাটক। ওকে, আচ্ছা, কৃষ্ণকুমারী নাটক। আচ্ছা, এরপর আসেন আমরা একটু যাই, এইটা একটু সলভ করেন যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, নীলদর্পণ, শতবার একাদশী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি, উত্তর করেন। আচ্ছা, অনেকে উত্তর করছেন ভুলভাল। ভাই, বারবার বলছি যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী, প্রথম সার্থক ট্র্যাজেডি এবং মাইকেলের শ্রেষ্ঠ নাটক। সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। ওকে, সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, সার্থক ট্র্যাজেডি কি কৃষ্ণকুমারী। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে মাইকেলের যে প্রহসন, মাইকেল মধুসূদন দত্তের যে প্রহসন, আমরা সেই প্রহসন নিয়ে একটু আলোচনা করি। কিন্তু প্রহসন মূলত দুইটা, একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো, এইটা একটা। বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা একটা। তো বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা 1859 এটি প্রকাশিত হয়। 1859 বুড়ো শালিকের ঘাড়ে রো এটি প্রকাশিত হয়। এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম প্রহসন, একদম টোটাল বাংলা সাহিত্যে প্রথম প্রহসন। এর আগে বাংলা সাহিত্যে কোনো প্রহসন নাই। প্রথম প্রহসন কোনটি বাংলা সাহিত্যে? প্রথম প্রহসন, উত্তর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। খুব ইম্পর্টেন্ট তথ্য। কিন্তু বুড়ো শালিকের ঘাড়ে রো এই যে প্রহসনটি ছিল, এই প্রহসনটির প্রথম নাম কিন্তু সেটা ছিল না। এই প্রহসনটির প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির। প্রহসনটির প্রথম নাম কি ছিল? ভগ্ন শিব মন্দির। তাহলে এই প্রহসনের প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির। পরবর্তীতে ভগ্ন শিব মন্দির থেকে এটার নামকরণ করা হয় বুড়ো শালিকের ঘাড়ে রো। এবং এটি প্রথম বাংলা সাহিত্যে, একদম টোটাল বাংলা সাহিত্যে এটি হচ্ছে প্রথম প্রহসন। এরপর মাইকেলের আরেকটা প্রহসন আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা। এই একেই কি বলে সভ্যতা এটি হচ্ছে মাইকেলের দ্বিতীয় যেই প্রহসনটি ছিল এটি। এবং এটি 1859 এটিও প্রকাশিত হয়, দুটোই 1859। তবে ওটা বুড়ো শালিকের ঘাড়ে রো এটা আগেই হয়। তো এটার মূল বিষয়বস্তু ছিল যে যুব সমাজের যে উচ্ছৃঙ্খলতা, হ্যাঁ, এবং বেলগাছিয়া থিয়েটারে তিনি নিজেই কিন্তু এই চরিত্রে তিনি কিন্তু তাকে কিন্তু অভিনয় করতে দেখা গিয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের লেখকের যে সাহিত্যকর্ম রিলেটেড যে আলোচনা, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন দেখেন, একটু সলভ করেন যে বলা হচ্ছে যে একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? একেই কি বলে সভ্যতা এটা কে লিখেছেন? আচ্ছা, সো এটার উত্তর কি হবে? দ্রুত সবাই উত্তর করেন, এখানে উত্তর করবেন। গুড, এটার উত্তর হচ্ছে কি
মাইকেল, এটার উত্তর কি হবে বলেন? মাইকেল, এটার উত্তর মাইকেল। গুড। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি যে বুড়ো শালিকের গারো কোন জাতীয় শিল্পকর্ম, মানে এটা কোন জাতীয় সাহিত্য সেটা বুঝিয়েছে আর কি। গুড। এটা কি? এটি হচ্ছে প্রহসন। এটা কি? এটা হচ্ছে প্রহসন। ওকে। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি যে মাইকেল মধুসূদন দত্তের জীবনের করুণ পরিণতি। মাইকেল মধুসূদন দত্তের জীবনের করুণ পরিণতি, আমরা সেই করুণ পরিণতিটা একটু দেখেন, মানে চোখ আটকে উঠবে। দেখেন, মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে বেনিয়াপুকুর রোডের বাড়িতে অসুস্থ হয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকেন। পাশের কক্ষে স্ত্রী প্রাণপ্রিয়া হেনরিয়েটা শয্যাশায়িনী, অথচ চিকিৎসা করার মতো সামর্থ্য তার নেই। মানে তার স্ত্রী এতটাই অসুস্থ যে তার চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই। শেষ অবধি কবি আশ্রয় নিলেন আলিপুরের দাতব্য চিকিৎসালয়। হ্যাঁ, কোথায় আশ্রয় নিলেন? আলিপুরের একটা দাতব্য চিকিৎসালয়। এরপর 1873 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি মৃত্যুসজ্জায় শায়িত মধুসূদন শুনতে পেলেন স্ত্রীর মৃত্যুর সংবাদ। তখন তার চোখ গড়িয়ে পড়ে শোকাশ্রু। স্ত্রীর মৃত্যুর 3 দিন পর 1873 সালের 29 জানুয়ারি রবিবার অপরাহ্ন প্রায় 2 ঘটিকার সময় জীবন যুদ্ধে ক্লান্ত কবি মধুসূদন জীবন প্রদীপ নিভে গেল। শেষ সময়ে গেল নিয়তি নির্ধারিত এক অভাবিত ট্র্যাজেডি। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে সব কিংবদন্তি মানুষ, সব ভালো মানুষ, সব সারা জাগানো মানুষের জীবনের আসলে শেষ পরিণতিটা আসলে সুন্দর হয় না। মাইকেলের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই দেখতে পেলাম যে একটা এত বড় একজন সাহিত্যিক যখন আমাদের মাঝে যখন ছিল তখন আসলে না খেয়ে, এরকম আসলে অধিকাংশ সাহিত্যিকের ক্ষেত্রেই দেখা যায় যে পড়তে পারে নাই, খাইতে পারে নাই। হ্যাঁ, অ্যান্ড আমাদের মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে আসলে সেটাই হয়েছে। তার স্ত্রীর চিকিৎসা করতে পারে না, স্ত্রী মারা গেল, অ্যান্ড 3 দিন পর আসলে তিনি নিজেও মারা গেলেন এবং শেষ পর্যন্ত একটা দাতব্য চিকিৎসালয়ে আশ্রয়ের জন্য জীবন বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার চেষ্টায় একটা দাতব্য চিকিৎসালয় কি করেন? আশ্রয় গ্রহণ করেন এবং সর্বশেষ কিন্তু মারাই যেতে হলো। তো যাই হোক, আমাকে একটু বলেন যে আজকের আপনাদের এই ক্লাসটি কেমন লেগেছে মাইকেল মধুসূদন দত্তের উপর। মাইকেল মধুসূদন দত্ত থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। তো